আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ভেনেজুয়েলাতে তিনি যে অপহরণ করেছেন সেখানকার রাষ্ট্রপতিকে একই কাজ তিনি এখন একাধিক রাষ্ট্রের সঙ্গে করবেন, কিউবার সঙ্গে করবেন, কলম্বিয়ার সঙ্গে করবেন, ইরানের সঙ্গে করবেন এবং এই কাজে ডোনাল্ড ট্রাম্পকে কেউ আটকাতে পারবে না, এই মর্মে তিনি হুমকি দিয়েছেন। ইরানে তিনি যে আক্রমণ করতে চলেছেন সেই ইঙ্গিতকে আরো বেশি তিনি শক্তিশালী করলেন এবং ইরান হামলা অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের এই ফোনালাপের পর। ইতিমধ্যেই আমেরিকার যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে পৌঁছে গেছে। অন্যদিকে আমেরিকার অপর ধ্বংসাত্মক বিমানবাহী বিরাট যুদ্ধ জাহাজ ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সেও পারস্য উপসাগরের পথে নিরন্তর এগিয়ে আসছে, আর মাত্র 3 দিনের মধ্যেই হয়তো পৌঁছে যাবে পারস্য উপসাগরে। অপরদিকে আমরা জানি ফ্র্যাঙ্কলিন ডেস্ট্রয়ার, যাতে আমেরিকার সবচাইতে শক্তিশালী মিসাইল টোমাহক মিসাইল সজ্জিত অবস্থায় লোহিত সাগরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্দেশ দিয়ে রেখেছেন তার যে বিরাট শক্তিশালী নৌবাহিনী তারা যেন প্রস্তুত থাকে ইরান হামলার জন্য। অর্থাৎ কেবলমাত্র পেন্টাগনের দিকে তাকিয়ে আছে আমেরিকার এই শক্তিশালী সৈন্যবাহিনী। ওদিক থেকে গ্রিন সিগন্যাল এলেই যে কোনো সময় অতর্কিতে ইরান হামলা হতে পারে বলেই আশঙ্কা এখন বিশ্লেষকদের। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা পৃথিবীর মানুষ আরো এক মর্মান্তিক যুদ্ধের প্রমাদ গুনছে। পৃথিবী আরো এক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হয়ে থাকতে পারে। এদিকে ইরানের 9,30,00,000 মানুষ তারাও বিনিদ্র রাত্রি জেগে আছে, তারা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। তাদের দেশের উপরে যে কোনো সময়ে এই মার্কিন হামলা হয়ে যেতে পারে। সুতরাং গোটা মধ্যপ্রাচ্য থমথমে, একাধিক এয়ারলাইন্স তাদের বিমান পরিষেবা বন্ধ রেখেছে। এটাই অনুমান করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোস্ট আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, তার লক্ষ্যমাত্রা উদ্দেশ্য নিয়ে সন্দিহান। তারা মূলত যেটা চাইছে এই মুহূর্তে ইরানের উপরে মারাত্মক রকমের চাপ সৃষ্টি করেছে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব তথা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কতটা নার্ভের চাপ নিতে পারেন সেই পরীক্ষা হয়তো চলছে। এখন টানা 3 দিন ধরে ইরানে যুদ্ধের আবহ বিরাজ করছে। আজকে হিজবুল্লাহ তারা জানিয়েছে যদি ইরানে আমেরিকা হামলা করে হিজবুল্লাহকে আক্রমণ করা হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং তারা হিজবুল্লাহ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে বলে তারা স্পষ্ট জানিয়েছে। অন্যদিকে ইরান তারা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে। যদি মার্কিন হামলা হয় ইরানের উপরে তারা তার যোগ্য জবাব দেবে বলে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরানের পক্ষে। ইরানের আইআরজিসি তারা তাদের সমস্ত অস্ত্রকে শান দিয়ে এমনকি মিসাইলকে তাক করে তারা অপেক্ষা করছে। যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় যে কোনো সময়ে অতর্কিতে হামলা করে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন কে জলে ডুবিয়ে দিতে তারা প্রস্তুত হয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন যে তিনি তার বিরাট নৌবাহিনীকে পাঠিয়ে দিয়েছে ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনতে, কারণ ইরানের শাসক অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি অত্যন্ত নিষ্ঠুর হাতে ইরানের আন্দোলনকারীদেরকে দমন নিপীড়ন করছেন, ইরানি মানুষকে খুন করছে এই খামেনি সরকার বলে তিনি গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। ইরানের শাসককে চেঞ্জ করে রেজিম চেঞ্জ করে সেখানে পেহলভিকে ক্ষমতায় বসিয়ে তিনি ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এখন এইখানে প্রশ্ন, ইরানে যে বিক্ষোভ হচ্ছে, মানুষ বিক্ষুব্ধ, মানুষের মধ্যে সীমাহীন অসন্তোষ হয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে ইরানের সরকারের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন এই আন্দোলনকারীদেরকে তিনি সম্বোধন করেছেন প্যাট্রিয়টস বলে, ইরানিয়ান প্যাট্রিয়টস কিপ প্রোটেস্টিং। তিনি বলেছিলেন হেল্প ইজ অন ইটস ওয়ে। এই আমেরিকার যে নৌবাহিনী যারা ইরান হামলা করার উদ্দেশ্য নিয়ে পারস্য সাগরে এখন ওত পেতে রয়েছে তারা নাকি ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের হাত হয়ে এসছে ইরানের মানুষকে তারা সাহায্য করতে এসছে। প্রশ্ন এইখানেই, ইরানের মানুষের যে সীমাহীন ক্ষোভ, তাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়া এবং জনগণের নিদারুণ সংকট,
এই সংকটের জন্য, তাদের দেশের মানুষের দুঃখ কষ্টের জন্য দায়ী কে? খামেনি দায়ী না ডোনাল্ড ট্রাম্প দায়ী? যদি শাস্তি দিতে হয়, শাস্তি কার প্রাপ্য? খামেনির শাস্তি প্রাপ্য না ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি হওয়া উচিত? কারণ ইরানে আজকে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য বস্তুত পক্ষে দায়ী কে? ইরানের শাসক না পশ্চিমী দুনিয়ার শাসকেরা দায়ী, যাদের লোভের কারণে হিংস্র হায়ানা লালসা নিয়ে যারা পারস্যের তেলকে, ইরানের তেলকে ভক্ষণ করতে চায়, সেই সমস্ত লোভী পশ্চিমী দুনিয়ার রাষ্ট্রগুলোর কারণেই আজকে ইরানের মানুষ এই নিদারুণ সংকটে পড়েছে, তাদের এই কষ্টের দিন যাপন করতে হচ্ছে। অথচ ডোনাল্ড ট্রাম্প তিনি সমস্ত অপরাধের দায় চাপিয়ে দিচ্ছেন খামেনি সরকারের ওপরে। লক্ষ্য কি? তাদের এখন চারটে বড় লক্ষ্য। এক নম্বর, ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে ইরান তার নিউক্লিয়ার অস্ত্র তৈরি করুক, মধ্যপ্রাচ্যে সে সর্বশক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। এটা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারছেন না। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী, মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু, তার রাষ্ট্র ইসরায়েলের সবচাইতে বড় মাথা ব্যথা ইরান রাষ্ট্রের শক্তি, ইরানের সাফল্য, ইরানের উন্নতি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এবং এই মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু তারা ষড়যন্ত্র করছে ইরানকে ধ্বংস করবার জন্যে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি হবার আগেই ইরানকে সম্পূর্ণরূপে গুড়িয়ে দিতে প্রস্তুত হচ্ছে এই পশ্চিমী দুনিয়ার হায়েনারা। অপরদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের এখন সবচাইতে বড় দাবি যে বর্তমান পৃথিবীতে সবচাইতে উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি করতে সক্ষম ইরান রাষ্ট্র, তার ব্যালিস্টিক মিসাইলের শক্তি, রেঞ্জ সমস্ত দিক থেকে অনন্য, যার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ইসরায়েল যুদ্ধ করতে ভয় পাচ্ছে। এমনকি এও সাম্প্রতিক খবরে প্রকাশ যে এই মাসেই অর্থাৎ জানুয়ারি মাসের গোড়ার দিকেই রাশিয়ার সাইবেরিয়া থেকে ইরান সফলভাবে 10,000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই খবর পশ্চিমী দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর পশ্চিমী দুনিয়ার শাসকদের ঘুম উড়ে গিয়েছে, তারা নড়ে চড়ে বসেছে। তাই এই মুহূর্তে ইরানকে হামলা করে তাদের সমস্ত সামরিক পরিকাঠামোগুলোকে গুড়িয়ে দিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো মূল্যে তারা এই মুহূর্তে হামলা করতে চাইছে ইরানকে, ইরানের সামরিক ব্যবস্থাকে নিঃশেষ করতে। তৃতীয়ত, তাদের দাবি যে এই মুহূর্তে ইরান তার এই সীমাহীন অর্থনৈতিক সংকটের মধ্যেও গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তারা 60টি প্রক্সি গ্রুপকে সামরিক অর্থনৈতিকভাবে শক্তি জুগিয়ে আসছে, মদত জুগিয়ে আসছে। হুথি, হিজবুল্লাহর মতো সামরিক গোষ্ঠীগুলো তারা ইসরায়েলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোটা মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক যে দাদাগিরি, সেই দাদাগিরির ক্ষেত্রেও কিন্তু আশঙ্কা বা হুমকির কারণ হয়ে উঠেছে ইরান এবং ইরানের সহযোগী এই সামরিক গোষ্ঠীগুলি। ফলে ইরান যাতে আগামী দিনে এই সমস্ত সামরিক গোষ্ঠীগুলোকে বাঁচিয়ে না রাখতে পারে, তার জন্য ইরানকে সামরিকভাবে জব্দ করবার আমেরিকার প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন এই অজুহাতে, অর্থাৎ ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনার অজুহাতে ইরানকে হামলা করতে চাইছেন। চতুর্থত, ইরানের যে সীমাহীন খনিজ তেলের ভান্ডার রয়েছে, যে খনিজ তেলের ভান্ডারকে 1953 সাল থেকে 1979 সাল পর্যন্ত নির্বিচারে নির্বিঘ্নে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার শোষণ করে এসছে, লুণ্ঠন করে এসছে। ইরানে ইসলামিক রিপাবলিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমেরিকা বিতাড়িত হয়েছিল ইরানের মাটি থেকে। তাই নতুন করে ইরান দখল করে ইরানের তেল সম্পদকে লুণ্ঠন করবার সীমাহীন লালসা এখন ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে বসেছে। তাই ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন হরমুজ প্রণালী শত চেষ্টা করে ইসরায়েল এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারেনি হাতে, অন্যদিকে বাব আল মান্দাব তারও নিয়ন্ত্রণ নিতে পারেনি আমেরিকা কিংবা ইসরায়েল। তাই এই গোটা মধ্যপ্রাচ্যকে তার শোষণের লীলাভূমি তৈরি করবার জন্য সীমাহীন লালসা নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নৌবহরগুলি এখন ক্রমশ পারস্য উপসাগরকে ঘিরে ধরছে এবং তারা যে কোনো মুহূর্তে ইরান হামলা করে ইরানকে নিঃস্ব করবার এক রঙিন স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী মিত্ররা।
এই প্রেক্ষিতে এটা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলী খামেনেই তিনি 1989 সাল থেকে একাধারে ক্ষমতায় রয়েছেন ইরানের। বিগত 37 বছর ধরে তিনি ইরান শাসন করছেন। এই 37 বছরের ইতিহাসে ইরান একটি রাষ্ট্রকেও আক্রমণ করেনি নিজের থেকে। ইরানে কোনো রকম গণহত্যার কোনো নিদর্শন বা নথি নেই পৃথিবীর কাছে। আজকে ইরানে যে আন্দোলন হলো সেই আন্দোলনের নেপথ্যে সবচাইতে বেশি যিনি অভিযুক্ত তিনি ডোনাল্ড ট্রাম্প, তিনি বেঞ্জামিন নেতানিয়াহু, সিআইএ এবং মোসাদ তারা সক্রিয়ভাবে ইরানের মানুষকে ঘুষ দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে গোটা ইরানকে তারা অশান্ত করতে চেয়েছিল, রাজনৈতিকভাবে ইরানের মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল সেই সুযোগে যাতে খামেনি সরকারকে উৎখাত করা যায়। ইতিপূর্বে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস রয়েছে। 1953 সালে যখন ডক্টর মোহাম্মদ মুসাদ্দেক ইরানের প্রাইম মিনিস্টার ছিলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে উৎখাত করাতে সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্র সিআইএ হস্তক্ষেপ করেছিল এবং সেই প্রসঙ্গে 2013 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র সরাসরি সরকারি রিপোর্ট প্রকাশ করে তারা জানিয়েছিল যে তারা ইরানের সরকারকে উৎখাত করতে তারা হস্তক্ষেপ করেছিল, সরাসরি বল প্রয়োগ করেছিল। সেই আমেরিকা যুক্তরাষ্ট্র যারা ইরানের তেলের লোভে সেখানকার জনগণের নির্বাচিত এবং ব্যাপকভাবে জনপ্রিয় শাসক ডক্টর মোহাম্মদ মুসাদ্দেককে তারা ক্ষমতাচ্যুত করে গৃহবন্দী করে তার উপরে সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং সেই ক্ষেত্রে সরাসরি আমেরিকা নিজে তারা জবানবন্দি দিয়ে জানিয়েছে, নিজের সরকারি রিপোর্ট প্রকাশ করে তারা জানিয়েছে যে ইরান সরকার ফেলাতে তাদের সরাসরি প্রত্যক্ষ মদত ছিল, তাদের হাত ছিল। তারা ব্রিটিশ এজেন্সির সঙ্গে, ব্রিটিশ এজেন্সি M16 এর সঙ্গে কোলাবোরেশন করে এই ডক্টর মোহাম্মদ মুসাদ্দিককে তারা সরকার থেকে ক্ষমতাচ্যুত করেছিল অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র সরাসরি স্বীকার করছে তারা সরকারি রিপোর্ট প্রকাশ করে তারা ইরানের সরকার ফেলেছিল সেখানকার প্রাকৃতিক তেল, খনিজ তেলকে লুণ্ঠন করবার জন্য। সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কিভাবে আমরা বিশ্বাস করতে পারবো যে আজকের দিনে এই যে গণ আন্দোলন হলো, যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে ডোনাল্ড ট্রাম্পের কোনো হাত নেই, মোসাদের কোনো হাত নেই, সিআইএ সরাসরি ভাবে তারা অস্ত্র সহযোগিতা করেনি, তারা মানুষকে অর্থ দিয়ে তারা কেনার চেষ্টা করেনি। অন্যদিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরান, যখন ইরান তার ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো তাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, তখন লোভী বণিক অন্যায় করে সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের আইনকে উপেক্ষা করে লঙ্ঘন করে সেখানে স্টারলিংকের পরিষেবা প্রদান শুরু করে এবং দেশের মধ্যে অসংখ্য স্টারলিংকের অপারেটরকে বেআইনিভাবে সীমানাকে ক্রস করে চুরি করে ইরানের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে ইরান এই ষড়যন্ত্রকে বানচাল করে দেয়, স্টারলিংকের ইন্টারনেট পরিষেবাকে সম্পূর্ণরূপে ব্লক করতে সক্ষম হয় ইরানের প্রযুক্তিবিদরা, ইরানের বিজ্ঞানীরা। এই ক্ষেত্রে ইরানের মধ্যে অশান্তির আগুনকে উস্কে দেওয়ার জন্য আজকে শাস্তি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত ইলন মাস্কের। ইলন মাস্ক একজন ঘৃণ্য চক্রান্তকারী, একজন ব্যবসায়ী, লোভী, স্বার্থপর একজন বণিক, যে বণিক মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করবার জন্য আমেরিকার সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে আসে। ইরান তার দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে তাদের দেশের নিরাপত্তার কারণে, ইন্টারনাল সিকিউরিটির কারণে। ইতিমধ্যেই পারস্য উপসাগর জুড়ে যে পরিমাণ আমেরিকার যুদ্ধজাহাজ, আমেরিকার নজরদারি যে সমস্ত ড্রোন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে গোটা ইরান জুড়ে, যে কোনো সময়ে যদি ইরানের মধ্যে ইন্টারনেট পরিষেবা বহাল থাকে সেই ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমেরিকা ইরানের সামরিক তথ্য যে কোনো সময় চুরি করে নিতে পারে, তার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। ঠিক যে কায়দায় ক্যারিবিয়ান উপসাগরে বিগত 3 মাস ধরে অপেক্ষা করছিল আমেরিকার নৌসেনারা এবং তারা নিকোলাস মাদুরোর সমস্ত গোপন তথ্যকে চুরি করে নেয় ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাতে আক্রমণ করে সেখানকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটিয়ে সরাসরি মাদুরোর বাসভবনে গিয়ে তার শোবার ঘর থেকে তাকে ধরে নিয়ে চলে আসে আমেরিকার এই ডেল্টা ফোর্স। তাই ডেল্টা ফোর্স যে সমস্ত সহযোগিতা পেয়েছিল সেখানকার ইন্টারনেট পরিষেবাকে কাজে লাগিয়ে সেখানকার তথ্য চুরি করেছিল আমেরিকার সেনাবাহিনী। একই কাজ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, ইরানের সামরিক তথ্য চুরি করে যাতে করে খামেনিকে বন্দী করা যায় এবং ইরানের মধ্যেকার যে সমস্ত সামরিক পরিকাঠামো আছে সেই সমস্ত সামরিক পরিকাঠামোগুলোকে গুড়িয়ে দিতে উদ্যত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে ইরান সরকার কোনোভাবেই সেখানকার যেন ইন্টারনেট পরিষেবাকে নাশ বিচ্ছিন্ন করে। ইন্টারনেট পরিষেবাকে বিচ্ছিন্ন করলে তার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। তাই ইরান যারা সুদীর্ঘকাল ধরে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে আসছে, গত 47 বছর ধরে নির্ভীকভাবে আমেরিকার কাছে মাথা নত না করে, তাই সেই ইরান সরকার আমেরিকার পাতা ফাঁদে পা দিতে তারা প্রস্তুত নয় কোনোভাবেই। সাম্রাজ্যবাদী আগ্রাসী আমেরিকার কাছে ইরান সরকার কখনো মাথা নত করেনি। তারা বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষের মঙ্গলের জন্য তারা সেখানে স্বাধীন সার্বভৌম সরকার তৈরি করেছিল 1979 সালে। কারণ তার আগে 1953 সালের পর থেকে ইরানে যে রাজা পেহলভি ছিলেন সেই পেহলভি ছিলেন গোলাম আমেরিকা এবং ইংল্যান্ডের। বিপি অর্থাৎ ব্রিটিশ পেট্রোলিয়াম এবং আমেরিকার এক্সিকন শেল কোম্পানি তারা ইরানের তেল উত্তোলন করে সেখানে ইরানের মানুষকেই মাত্র 25% লাভের ভাগ দিত। বাকি 75% লাভ সমস্তটাই চলে যেত আমেরিকায় এবং ইউরোপে। এই ইসলামিক রিভলিউশনের পর ইরানে যে সরকার তৈরি হয়েছিল আলী খোমেনির, সেই আলী খোমেনির সরকার চিরতরে পশ্চিমী দুনিয়ার দরজা বন্ধ করে দেওয়া হয়। ডক্টর মুসাদ্দেক ইরানের সর্বপ্রথম ইরানের খনিগুলোকে ন্যাশনালাইজেশন করেছিলেন। নতুন করে আলী খোমেনি পুনরায় ইরানে আবার সমস্ত সম্পত্তিকে ন্যাশনালাইজ করেন এবং ইরানের তেল ইরানের মানুষের জন্য, ইরানের উন্নতির কারণে, ইরানের রাষ্ট্রীয় পরিকাঠামো নির্মাণের জন্য ব্যয় করতে শুরু করেন। ফলে ইরানে অল্প কয়েক বছরের মধ্যে অভূতপূর্ব উন্নতি হয়, ইরানের মানুষের জীবনযাপনের মান উন্নয়ন হয়, তেহরান শহর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহরে রূপান্তরিত হয়, সেখানকার বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো নজর কাড়া হয়ে যায়। আর এইখানেই পশ্চিমী দুনিয়া কোনোভাবেই ইরানের এই উন্নতি তারা মেনে নিতে পারেনি। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের একটি মডেল স্টেটে পরিণত হতে শুরু করে। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র তারপর থেকে নতুন উদ্যমে শুরু করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র। 1979 সাল থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের ওপরে অন্যায় করে একটার পর একটা স্যাংশন লাগিয়ে এসে এমনকি ইরানের গচ্ছিত যে অর্থ সেই অর্থকে তারা বাজেয়াপ্ত করে দিয়েছে। আর দেখুন যে 1979 সালে 12 বিলিয়ন ইউএসডি ইরানিয়ান অ্যাসেটসকে ফ্রিজ করে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। 1979 সাল টাকার পরিমাণ 12 বিলিয়ন ইউএসডি, একটা ম্যাসিভ পরিমাণের টাকা, সেই টাকাকে ফ্রিজ করে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। অপরাধ কি? ইরানের মানুষ ঠিক করেছে সেখানকার রাজা পেহলভিকে বিতাড়িত করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে তারা শাসক হিসেবে নির্বাচন করেছে, তাদের দেশের সুপ্রিম লিডার হিসেবে তারা মনোনীত করেছে। সুতরাং তারা আমেরিকা যুক্তরাষ্ট্র কতখানি গণতন্ত্র প্রিয়, কারণ ইরানের মানুষ তারা ঠিক করেছে তাদের পছন্দের শাসক কে হবে, কিন্তু তাদের শাসককে আমেরিকা মেনে নিতে পারছেন না। এখানেই তার গণতান্ত্রিক প্রেম ইরানের তেলে। কোনো গণতন্ত্রের প্রেম আমেরিকার নেই। দ্বিতীয়ত দেখুন, ইউএস ইম্পোর্ট ব্যান ইম্পোজড ইন 1979। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান কোনোদিনও তাদের জিনিস বিক্রি করতে পারবে না, সেটা চিরতরে তখনই বন্ধ করে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। স্যাংশনস ইম্পোজড অন কান্ট্রিজ ইনভেস্টিং ইন ইরান। দ্বিতীয়ত ইনডাইরেক্ট স্যাংশন শুরু করে দিলেন। ইরানে পৃথিবীর কোন রাষ্ট্র যাতে তারা বাণিজ্য বিনিয়োগ করতে না পারে তাতেও কড়াকড়ি স্যাংশন লাগিয়ে দেওয়া হলো আমেরিকার পক্ষে। যে আমেরিকা আজ ইরানের গণতন্ত্র চাইছে। অপরাধ কার? খামেনি,
না ডোনাল্ড ট্রাম্পের? আমেরিকা যুক্তরাষ্ট্রের অপরাধ আরো গভীরে। 2012 সালে আনুষ্ঠানিকভাবে ইরানকে বের করে দেওয়া হয় সুইফট সিস্টেম থেকে, যে টেলিকমিউনিকেশন, যে মেসেজিং সিস্টেম যার দ্বারা আন্তর্জাতিক স্তরে বাণিজ্য হয়, একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মধ্যে ব্যাংকিং লেনদেন হয়, তার মেসেজিং সিস্টেম সুইফট, সেখান থেকে ইরানকে বার করে দেওয়া হলো। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার স্যাটেলাইট, যারা আজকের দিনে খুব কান্নাকাটি করছে, যারা আমেরিকাকে খুব গালাগাল করছে, বলছে ডিকটেটর ডোনাল্ড ট্রাম্পকে, সেই ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে ইরানের উপরে ওয়াইল এম্বার্গো দিয়ে দেয় 100 বিলিয়ন ইউএসডির পরিমাণ। সেটা 2012 সাল। তারপর 120 বিলিয়ন প্লাস ইরানিয়ান অ্যাসেটসকে নতুন করে বিভিন্ন বিদেশি ব্যাংকে জমা থাকা ডলার, সেই ডলারকে আবারও ফ্রিজ করে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। কোন আমেরিকা? যে আমেরিকা আজ ইরানে গণতন্ত্রের কথা বলছে, সেই আমেরিকা ইরানের অর্থনৈতিক শক্তিকে, অর্থনৈতিক স্বাস্থ্যকে সম্পূর্ণরূপে ভেঙে দেয় 2012 সালে। ফলে 3 বছরের মধ্যেই ইরান মহা সংকটে পড়ে যায়। ইরান এই অবস্থায় বেগতিক দেখে তারা আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে আলোচনায় আসতে বাধ্য হয়, আলোচনার টেবিলে বসে। তখন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের মাধ্যমে ইরান সে সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা নন প্রলিফারেশনের কাজে যে সমস্ত দেশ যুক্ত ছিল তাদের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়, যে চুক্তি JCPOA নামে খ্যাত, অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেখানে ইরান মুসলেকা দেয় এই মর্মে তারা আগামী দিনে ইরানের মধ্যে ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ তারা বন্ধ রাখবে। অর্থাৎ ইরানে পারমাণবিক কার্যক্রম চলবে, সেই পারমাণবিক কার্যক্রম চলবে কেবলমাত্র আগামী দিনে বিদ্যুৎ তৈরির কাজে। পারমাণবিক অস্ত্র তৈরি ইরান কোনোদিনও করবে না, সেই মর্মে চুক্তিতে স্বাক্ষর করে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্র এবং জার্মানি একসঙ্গে ইরানকে তখন আন্তর্জাতিক যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেই সমস্ত নিষেধাজ্ঞাকে তুলে দেয়, স্যাংশনকে উঠিয়ে দেওয়া হয়। নতুন করে ইরানের মানুষ, ইরানের সরকার প্রাণ ফিরে পায়, তারা আন্তর্জাতিক স্তরে বাণিজ্য শুরু করে। এই জায়গায় পশ্চিমী দুনিয়ার একটা মারাত্মক ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, দ্বিচারিতা রয়েছে। এই একই সময়ে সারা পৃথিবীর মানুষ জানে ইসরায়েল তারাও সমানে পারমাণবিক অস্ত্র তৈরি কাজ করছে। তারা অনেক আগে থেকেই 1961 সালেই ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি কাজ শুরু করেছিল। সেখানে ইতিমধ্যেই 80 থেকে 90টি ওয়ারহেড মজুত রয়েছে। ইসরায়েল কোনো দিনও যে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার উইপেন ওয়াচডগ, যারা পৃথিবীতে নতুন করে কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরি করছে কি না তার যে পর্যবেক্ষণ করে, তার অনুসন্ধান করে, সেই কমিটিকে ইসরায়েলে কোনো দিনও প্রবেশ করতে দেয়নি ইসরায়েলের সরকার। অথচ ইসরায়েলের ওপরে কোনোদিনও কোনো রকম আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করেনি এই সমস্ত পশ্চিমী দুনিয়ার সংস্থা। অন্যদিকে ইরান তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করার পরই তাকে নানাবিধ একাধিক স্যাংশন দিয়ে সেই দেশটিকে পঙ্গু করে দেয়। এটাই পশ্চিমী দুনিয়ার গণতন্ত্রের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা। ইরান যখন ধারাবাহিকভাবে পশ্চিমী দুনিয়ার এই সমস্ত অবজারভেশন টিমকে, নিউক্লিয়ার ওয়াচডগকে যখন তার দরজা খুলে দেয়, তাদের নাতাজ, ফোরদোস, পাহানের যে সমস্ত পারমাণবিক গবেষণাগারগুলো রয়েছে সেখানে নিয়মিত ভিজিট করে এই পশ্চিমী দুনিয়ার নিউক্লিয়ার ওয়াচডগ। তারপরেও 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, তিনি আকস্মিকভাবে ঘোষণা করলেন ইরানের এই কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার যে চুক্তি, সেই চুক্তি তিনি মানেন না। তিনি নিরাপত্তা পরিষদের স্বাক্ষরিত 2231 রেজলিউশন মানেন না। সুতরাং তিনি সেখান থেকে বেরিয়ে এলেন এবং ইরানের উপরে একাধিক কঠোর স্যাংশন তিনি লাগিয়ে দিলেন। ইরানকে নতুন করে সুইফট ব্যবস্থা থেকে বের করে দেওয়া হলো। ইরান এক দুর্বিষহ অর্থনৈতিক ভবিষ্যতের দিকে এগোতে থাকলো এবং তারপর নতুন করে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিতে শুরু করলো ডোনাল্ড ট্রাম্প, যাতে করে আমেরিকার মতো তারাও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ইরানের উপরে কঠোর স্যাংশন জারি হয়।
এরপরে ইরান আন্তর্জাতিক স্তরে তেল এক্সপোর্ট করার সুবিধা থেকে বঞ্চিত হলো। তারা নিজের দেশে সীমাহীন প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ইরানের অর্থনৈতিক এবং বাণিজ্যের অধিকার কেড়ে নিল আমেরিকা যুক্তরাষ্ট্র বিনা অপরাধে। 2015 সালের পর থেকে ইরান কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিংবা কোনো চুক্তি ভঙ্গ করেছে এমন কোনো প্রমাণ পশ্চিমী দুনিয়ার কোনো সংস্থা হাজির করতে পারেনি, অথচ মিথ্যা অভিযোগ এনে ইরানকে চরমতম শাস্তি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যুক্তরাষ্ট্র। যে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের দেশে সীমাহীন স্বৈরাচারিতা করে নো কিংস মুভমেন্টের সামনে পড়ছে, এমনকি সেখানকার ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট সংস্থা গোটা দেশ জুড়ে বিশেষ করে ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলিতে যে নির্মম পুলিশি অত্যাচার শুরু করেছে, সেখানকার দেশের নাগরিককে গুলি করে খুন করছে এবং জোর করে শিশুদের উপরে অত্যাচার শুরু করেছে যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্প আজ হঠাৎ করে ইরানের গণতন্ত্র নিয়ে তিনি খুব চিন্তিত। অন্যদিকে তিনি সুদূর গ্রিনল্যান্ডকে তিনি থাবা বসাচ্ছেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তিনি অপহরণ করে নিয়ে আসছেন। কারণ কি? একটাই যুক্তি, তার ন্যাশনাল সিকিউরিটি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইরানের কোনো ন্যাশনাল সিকিউরিটি লাগে না। ইরানের খামেনি সরকার দেশের আন্দোলনকে তিনি দমন করার চেষ্টা করছেন, দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন সেটা অপরাধ, সেটা রিপ্রেশন। তাই তিনি ডোনাল্ড ট্রাম্প, তিনি গোটা পৃথিবীর বাদশাহ, তিনি ইরানের মানুষকে, ইরানের সরকারকে সবাক শিখাতে আসছেন, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছেন।